This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জোড়া খুনের রহস্য ক্রমশ বাড়ছে। নজর রাখবো রানাঘাটের দিকে। জোড়া খুনের ঘটনায় আটক বাড়ির কেয়ারটেকার দীপক স্বর্ণকার নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল রানাঘাট পুরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি এবং তার গাড়ির চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে। আরও ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি মহাদেব কুণ্ডু রয়েছেন সঙ্গে। মহাদেব, এখনো পর্যন্ত তদন্তে কি তথ্য পুলিশের হাতে? একদমই, দেখো একাধিক তদন্ত হয়েছে, বারবার পুলিশ আধিকারিক তারা এসছেন, এখনও পর্যন্ত ফরেন্সিক দলের আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে এসছেন, তারা নমুনা সংগ্রহ করছেন। সকাল থেকে দেখা যাচ্ছে পুলিশেরা উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। অর্থাৎ এই যে ঘরটি দেখতে পাচ্ছ, সেই ঘরের মধ্যে এখনও দেখছো পুলিশ আধিকারিকরা দেখছেন রক্ত পড়ে রয়েছে, আর সেই রক্ত কিন্তু নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক আধিকারিকরা। ফরেন্সিক দলের 3 জন আধিকারিক এসছেন, তারা কিন্তু নমুনা প্রতিনিধি এসছেন, তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন। এছাড়াও বিভিন্ন ধরনের নমুনা তারা সংগ্রহ করছেন। পুলিশ আধিকারিক অর্থাৎ রানাঘাট অতিরিক্ত পুলিশ সুপার তিনি সকালে এসছেন, সঙ্গে কিন্তু যে চিকিৎসক ময়না তদন্ত করেছেন তিনিও সঙ্গে এসেছিলেন এবং সেখানে বলা হচ্ছিল, চিকিৎসক যেটা জানাচ্ছিলেন যে ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, লোহা জাতীয় রড বা এই ধরনের কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে। এই ঘটনাস্থল থেকে আমি একটু দেখাতে বলবো, এই বাঁ দিকটা যেখানে ফরেন্সিক আধিকারিক জিনিসপত্র পড়ে রয়েছে, ঠিক সেই জায়গাতেই ওইখানে একটি শাবল পড়েছিল। ওখানে কিন্তু আরেকটি মৃতদেহ যখন পুলিশ উদ্ধার করে সেখানেও একটি মৃতদেহ পাওয়া গেছিল এবং ঘরের মধ্যে একটি মৃতদেহ পড়েছিল। সেই সকল বিষয় কিন্তু পুলিশ আধিকারিকরা আসেন এবং তারা সংগ্রহ করেন এবং পাশাপাশি ধারালো অস্ত্রের কোপ ছিল, সেই ধারালো অস্ত্রের কোপ কিন্তু তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল, সেই ধারালো অস্ত্রটি তারা সংগ্রহ করছেন। এখনও পর্যন্ত ফরেন্সিক আধিকারিক এবং অতিরিক্ত পুলিশ সুপার তিনি নিজে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করছেন, নমুনা যেমন সংগ্রহ করছেন পাশাপাশি সেইগুলি কিন্তু লিপিবদ্ধ করছেন, কাগজে লিপিবদ্ধ করছেন এবং ভিডিও ফটোগ্রাফি করে রাখছেন। অর্থাৎ এই সকল নমুনা কিন্তু তদন্তের ক্ষেত্রে, অর্থাৎ যে আততায়ীরা এসেছিলেন তাদের সঙ্গে হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট সহ একাধিক নমুনা সংগ্রহ করছেন, যাতে যে ঘটনা ঘটেছে তারপর যে আদালতে এই সকল নমুনা পেশ করা হবে, অর্থাৎ যাদের অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে এরপর বা তাদেরকে আদালতে পেশ করার পর কিন্তু এই সকল নমুনা যারা ছিলেন তাদের সাথে কিন্তু আদালতে পেশ করবেন। এবং পাশাপাশি তোমায় বলি যে এখনও পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য, তার কারণ এখনও পর্যন্ত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এখনও বেশ অভিযুক্ত যারা রয়েছেন তাদের খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে, এখনও পর্যন্ত কাউকে কিন্তু এই ঘটনায় গ্রেপ্তার করা হয়নি। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ আধিকারিক যেমন রয়েছেন তেমন ফরেন্সিক দলের প্রতিনিধি তারা যেমন নমুনা সংগ্রহের পাশাপাশি সমস্তটা ভিডিও ফটোগ্রাফি করে তাদের লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করছে সমস্তটাই। এইভাবেই কিন্তু সকাল থেকে দফায় দফায় পুলিশ আধিকারিকরা এসেছেন, তারা ফরেন্সিক টিম এসে উপস্থিত হয়েছে। আর কি তথ্য তাদের হাতে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। মহাদেব, আপাতত ধন্যবাদ। পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনের ওভারব্রিজের উপর শ্লীলতাহানির অভিযোগ, চিৎকার করেও সাহায্য মেলেনি আরপিএফের। বাড়ি ফেরার সময় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ কলেজ ছাত্রী ও তার মায়ের। ছাত্রীকে শ্লীলতাহানিতে বাধা দিলে ছাত্রীর মায়ের ওপর দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবার। প্রশ্ন উঠছে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে। পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে ওভারব্রিজের উপর শ্লীলতাহানির অভিযোগ, চিৎকার করেও সাহায্য মেলেনি আরপিএফের। বাড়ি ফেরার সময় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ কলেজ ছাত্রী এবং তার মায়ের। ছাত্রীকে শ্লীলতাহানিতে বাধা দিলে ছাত্রীর মায়ের ওপর দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। কনিষ্ক, রেলের যাত্রী নিরাপত্তা তো তাহলে তলানিতে, এই ধরনের ঘটনা ঘটছে একের পর এক। এখন বলে একদমই তুমি যেমনটা প্রশ্ন তুললে, তাহলে বিগত দিনেও এই ধরনের ঘটনা পূর্ব মেদিনীপুর জেলায় অন্তত ঘটেছে কিনা সেটা যেমন প্রশ্ন রয়েছে, তার পাশাপাশি সব থেকে বড় বিষয় পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে বড় জংশন মেচেদা। এই মেচেদাতে যদি একজন মহিলা এবং তার মেয়ে দুজন রাত্রিবেলা, রাত্রি 10টা এমন কিছু সময় নয়, এখন গরমের সময় রাত্রি 10টায় পাশেই জিআরপি স্টেশন রয়েছে, রেলের প্রোটেকশন ফোর্সের থানা রয়েছে, এত লোকজন যাত্রী যাতায়াত করছে, তা সত্ত্বেও রাত্রি 10টা
আসার সময় মেচেদা স্টেশনে ওভারব্রিজে এই যাত্রী দুজন তাদের উপরে চড়াও হলো দুষ্কৃতীরা এবং তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করলো এবং এত চিৎকার চেঁচামেচি করার পরেও রেলের পক্ষ থেকে বা সাধারণ মানুষজন তারা ছুটে এলো, কিন্তু রেল কর্তৃপক্ষ বা জিআরপি এর লোকজন এলো না। এটা একটা বড় প্রশ্ন। তুমি জানো গতকাল সেকেন্দ্রাবাদের ঘটনাটা ঘটেছে, জানি চলতি ট্রেন থেকেই সেখানে ডাকাতির ঘটনা। অর্থাৎ রেলে বারবার বিভিন্ন ঘটনা, কিন্তু রেলের এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিষয়টা একটা বড় সড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে বলে এমনটাই মনে করা যায়। তুমেলা, অনেক ধন্যবাদ কনিষ্ক। বাড়ি ফিরছি, বাড়ি ফেরার সময় হঠাৎ একটা অপরিচিত অজানা লোক সে আমাদের দুজনের ওপরে চড়াও হয়। তো আমার মেয়ের ওপরে যখন শারীরিক নিগ্রহ করতে যায় তখন আমি সেখানে প্রোটেক্ট করতে যাই। প্রোটেক্ট করতে গেলে সে আমার ওপরেও শারীরিক নির্যাতনের চেষ্টা করে। আমরা তো এরকম অনেক মহিলারাই আছি যারা আমরা ফিরি রাত্রেবেলাতে, অফিস করে, কলেজ করে, কেউ কোনো স্টুডেন্ট টিউশন পড়ে ফেরে। তো এইভাবে যদি মানে শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয় আমাদেরকে এবং অজানা অপরিচিত লোক এসে হেনস্থা করবে, অকথ্য গালিগালাজ করবে হঠাৎ করে এরকমভাবে, তো আমরা সুরক্ষিত কোথায়? পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনের ওভারব্রিজের উপর শ্লীলতাহানির অভিযোগ, চিৎকার করেও সাহায্য মেলেনি আরপিএফ এর। বাড়ি ফেরার সময় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ কলেজ ছাত্রী এবং তার মায়ের। ছাত্রীকে শ্লীলতাহানিতে বাধা দিলে ছাত্রীর মায়ের ওপর দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবার। প্রশ্ন উঠছে রেলের যাত্রী নিরাপত্তা নিয়েও। কনিষ্ক মাইতি প্রতিনিধি আমাদের সঙ্গে থাকবেন টেলিফোনে। তার আগে আরও একবার আপনাদের বলে রাখি, পূর্ব মেদিনীপুরে মেচেদা স্টেশনের ওভারব্রিজের ওপর শ্লীলতাহানির অভিযোগ, চিৎকার করেও সাহায্য মেলেনি আরপিএফ এ। বাড়ি ফেরার সময় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ কলেজ ছাত্রী এবং তার মায়ের। রাজ্যের অনুমোদন ছাড়াই এবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের জামিনের আবেদন শুনবে হাইকোর্ট। প্রায় 8 মাস পরে তার শুনানি শুরু হতে চলেছে ডিভিশন বেঞ্চে। সিবিআই এর আবেদন খারিজ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চে। অনুমোদন পাওয়া বা না পাওয়ার সঙ্গে ধৃতদের জামিনের আবেদনের বিচারের সম্পর্ক নেই, পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চে। রাজ্যের অনুমোদন ছাড়াই এবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের জামিনের আবেদন শুনবে হাইকোর্ট। প্রায় 8 মাস পরে তার শুনানি শুরু হতে চলেছে ডিভিশন বেঞ্চে।